নমস্কার। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ হেলথ রিলেটেড বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনায় এলাম। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটি একটা ব্যতিক্রমী বিষয়, এবং যদি আমি খুব ভুল না করি তাহলে আমার মনে হয় এই বিষয়টা নিয়ে খুব একটা বেশি তথ্য আপনাদের কারোর কাছেই নেই। হ্যাঁ, যে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করতে চলেছি সেটা হলো কারেক্ট বডি পশ্চারকে মেনটেন করে আপনি কিভাবে সুস্থ এবং নিরোগ থাকতে পারেন এবং বেশ কিছু লাইফস্টাইল ডিসঅর্ডারকে খুব ভালোভাবে প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করতে পারেন। এখন দেখুন, যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি এই বিষয়টা চিকিৎসা শাস্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক হলেও প্র্যাকটিক্যাল লাইফে এটা কিন্তু খুবই নেগলেক্টেড বিষয়। কারণ বডি পশ্চারকে কিভাবে সঠিকভাবে মেনটেন করতে হয় এই বিষয়টা নিয়ে আমরা অনেকেই বিশেষ কিছু জানি না, সেই কারণে আমরা এটা ঠিকমতো মেনটেন করতেও পারি না বা করারও চেষ্টা করি না। হ্যাঁ, আর আরো একটা কথা বলি, সেটা হচ্ছে চিকিৎসা শাস্ত্রের এমন অনেক বিষয়বস্তু আছে যেগুলো কিন্তু আপনি যদি খুব ব্রিফ এবং টু দা পয়েন্ট ডিসকাশন চান, অর্থাৎ অল্প কিছু কথার মাধ্যমে পুরো বিষয়টাকে বুঝিয়ে দেওয়া, সেটা কিন্তু একেবারেই সম্ভব নয়। তা আমার আজকের বিষয়বস্তুটা হচ্ছে এক্স্যাক্টলি সেই রকম। এই বিষয়টা নিয়ে যদি আমি একটু বিস্তারিতভাবে আলোচনা না করি তাহলে পুরো বিষয়বস্তুটাই আপনার কাছে খুব কনফিউজিং হবে এবং আপনি স্বাভাবিকভাবেই বুঝতে পারবেন না। সেই কারণে ভিডিওটা একটু বড় হবে। আপনাদের প্রত্যেকের কাছে আমার একান্ত অনুরোধ, একটু হাতে সময় নিয়ে যদি ভিডিওটা পুরোটা দেখেন তাহলে এটা নিশ্চিতভাবে আপনাদের কোনো না কোনো কাজে লাগবে। হ্যাঁ, যে কথাটা বলছি সেটা হচ্ছে পশ্চার মানে কি। পশ্চার অর্থাৎ POSTURE, পশ্চার কথাটার মানে হচ্ছে যে আপনি আপনার সমস্ত দৈনন্দিন কাজে আপনার শরীরটাকে কিভাবে ধরে রেখেছেন, অর্থাৎ হেড টু ফুট আপনার শরীরের পজিশন, সেটাকেই বলা হয় পশ্চার। যেমন ধরুন, আপনি কোথাও এক জায়গায় বসে আছেন, দাঁড়িয়ে আছেন, বা শুয়ে পড়েছেন বিছানায়, বা আপনি হাঁটাচলা করছেন, দৌড়চ্ছেন, এই আপনার এই যে প্রত্যেকটা কাজের সময় আপনার মাথা থেকে পা পর্যন্ত শরীরের অবস্থানটা বা শরীরের পজিশনটা ঠিক কিরকম ভাবে আপনি রেখেছেন, এই জিনিসটাকেই বলা হয় পশ্চার। পশ্চার মেনলি দু রকমের হয়, একটা হচ্ছে ডায়নামিক পশ্চার, আর একটাকে বলা হয় স্ট্যাটিক পশ্চার। ডায়নামিক পশ্চার মানে আপনি যখন হাঁটাচলা করছেন, দৌড়চ্ছেন, ঝুঁকে পড়ে অর্থাৎ বেন্ড হয়ে কোনো জিনিস মাটি থেকে তুলে নিচ্ছেন, সেটা যে কোনো দিকেই বেন্ড হোক না কেন, এই পজিশনগুলোতে অর্থাৎ যখন আপনি মুভমেন্টের মধ্যে আছেন তখন আপনার শরীরের যে অবস্থানটা সেটাকে বলা হয় ডায়নামিক পশ্চার। আর আপনি যখন কোথাও এক জায়গায় চুপ করে বসে আছেন, এক জায়গায় দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে, বা আপনি যখন শুয়ে পড়েছেন বিছানায়, এই যে স্থির অবস্থাতে আপনার শরীরের পজিশনটা কিরকম ভাবে আপনি রেখেছেন সেটাকে বলা হয় স্ট্যাটিক পশ্চার। তা এখন দেখুন, শরীর যদি আপনাকে সুস্থ রাখতে হয় তাহলে কিন্তু আপনাকে বিজ্ঞানসম্মত ডায়নামিক এবং স্ট্যাটিক পশ্চার মেনটেন করে চলতেই হবে। এবং আপনি জানলে অবাক হবেন যে আমাদের বেশ কিছু লাইফস্টাইল ডিসঅর্ডার, যার মধ্যে সবচেয়ে প্রধান হচ্ছে মাসকিউলোস্কেলেটাল ডিসঅর্ডার, অর্থাৎ আপনার শরীরের এই যে বিভিন্ন হাড়ের ব্যথা যন্ত্রণা, আপনার মাসেলস প্রবলেম, জয়েন্ট প্রবলেম, লিগামেন্ট, টেন্ডন, এই যে সমস্ত প্রবলেমগুলো, অর্থাৎ যেটাকে আমরা বলি স্কেলেটাল প্রবলেম, এই সমস্যাগুলোর পেছনে সবচেয়ে বড় কারণ কিন্তু এই মানে ইমপারফেক্ট পশ্চার, যেটা নিয়ে আমরা বিশেষ কিছু জানি না বা আমরা আমাদের কাছে প্র্যাকটিক্যাল লাইফে যেটা পুরোপুরি নেগলেক্টেড। এইবারে যেটা আমি বলি সেটা হচ্ছে এই যে পশ্চার বলছি, এই গুড পশ্চার শরীরের, সেটা মানেটা কি, তার প্রকৃত অর্থটা কি। এখন দেখুন, গুড পশ্চার কথাটার মানে হচ্ছে আমাদের যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ড বা স্পাইন, এটার সঠিক পজিশনটাকে মেনটেন করতে হবে। আমাদের মেরুদণ্ডে তিনটে ন্যাচারাল কার্ভেচার থাকে। একটা হচ্ছে আমাদের এই নেক রিজিয়ন অর্থাৎ ঘাড়ের দিকে, একটা হচ্ছে আমাদের পিঠের দিকে যেটাকে আমরা বলতে পারি মিড ব্যাক পজিশন, আর একটা হচ্ছে আমাদের কোমরের দিকে যেটাকে আমরা বলি লোয়ার ব্যাক পজিশন। এই তিনটে জায়গায় মেরুদণ্ডের ন্যাচারাল তিনটে কার্ভেচার থাকে, অর্থাৎ বাঁক থাকে। এবারে মজার ব্যাপার হচ্ছে আপনি মানে স্থির অবস্থায় থাকুন অথবা মুভমেন্ট কন্ডিশনস এর মধ্যে থাকুন, যে অবস্থাতেই থাকুন না কেন, সেই অবস্থাতে আপনার মেরুদণ্ড বা স্পাইনের এই যে ন্যাচারাল
তিনটে কার্ভেচার, নেক, মিড ব্যাক এবং লোয়ার ব্যাক, এই তিনটে কার্ভেচার ঠিকঠাক ভাবে মেনটেন হচ্ছে কিনা। যদি ঠিকঠাক ভাবে মেনটেন হয় তাহলে বুঝতে হবে আপনি গুড পশ্চারে আছেন, আর যদি সেটা না মেনটেন হয় তাহলে বুঝতে হবে আপনি ইমপারফেক্ট বা ব্যাড পশ্চারে আছেন। এমন অনেক সময়ই হয় বা খুব কমনলি হয় যে আপনি এমন একটা ভাবে আপনার শরীরটাকে রেখেছেন যে এই যে স্পাইনের ন্যাচারাল কার্ভেচার গুলো সেগুলো অনেকটা বেড়ে গেছে বা উল্টোপাল্টা ভাবে হয়ে গেছে, ডান দিকে বাঁ দিকে বেশি ঘুরে গেছে। এগুলো তো আপনি বুঝতে পারবেন না যে কখন কিভাবে হয়ে যাচ্ছে। অথচ এই ইমপারফেক্ট পশ্চারের জন্য বা স্পাইনের এই যে উল্টোপাল্টা ভাবে ঘুরে যাওয়ার জন্য, এবং এটা যদি আপনার দীর্ঘদিন ধরে এইরকম ভাবে চলতে থাকে বা বারবার চলতে থাকে, এটাতে যদি আপনি অভ্যস্ত হন, এই ব্যাপারগুলোকে যদি আপনি ঠিকঠাক ভাবে মেনটেন করতে না পারেন, তাহলে নিশ্চিতভাবে আপনার শরীরে বেশ কিছু ডিজিজ বাসা বাঁধবে, এবং যে ডিজিজগুলো তুলনামূলকভাবে বেশি বয়সে আসার কথা ন্যাচারালি, সেই সেম ডিজিজগুলোই আপনার অনেক কম বয়সে আপনাকে অ্যাটাক করবে এবং সেগুলো আপনার ডেইলি লাইফকে টোটালি হ্যাম্পার্ড করে দেবে। তা যাই হোক, তা পশ্চার কিভাবে আপনাকে সঠিকভাবে মেনটেন করতে হবে সেটা বলার আগে প্রথম যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি যদি বডির ঠিক পশ্চার মেনটেন করতে না পারেন তাহলে আপনার শরীরে বা আপনার ডেইলি লাইফে নেগেটিভ এফেক্ট কি কি হবে, এবং আপনি যদি সঠিক পশ্চার মেনটেন করে চলতে পারেন তাহলে আপনার শরীরে বা আপনার ডেইলি লাইফে পজিটিভ এফেক্ট কি কি হবে সেইটা আমরা আগে জেনে নিই, তাহলে এর গুরুত্বটা আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। আসুন আমরা প্রথমে জেনে নিই যে ব্যাড পশ্চার আমাদের শরীরে কিভাবে এবং কি কি ক্ষতি করে। আপনার হাড় এবং মাংসপেশির স্বাভাবিক যে সংযোগ এবং কার্যকারিতা সেটাকে ধীরে ধীরে নষ্ট করে দেয় এবং দ্রুত নষ্ট করে দেয়। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আপনার যে মেরুদণ্ড বা স্পাইন সেটাকে খুব তাড়াতাড়ি ফ্রায়েবল করে দেয় এবং তাকে নষ্ট করে দেয়। মেরুদণ্ডের হাড়গুলো দেখা যায় যে অনেক কম বয়স থেকেই আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, এবং আপনার কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা এগুলো দেখা যাচ্ছে অনেক কম বয়স থেকেই হচ্ছে, বা আপনার বেশি বয়সে হলেও সেগুলো এমন ভাবে হচ্ছে যে চিকিৎসা করেও সেগুলোকে কখনোই কন্ট্রোল করা যাচ্ছে না, বা আপনাকে সবসময় পেন কিলারের মাধ্যমে থাকতে হচ্ছে, বা আপনি ডাক্তারবাবুর কাছে গিয়ে বলছেন যে আমি তো মানে কোথাও আঘাত লাগেনি, এমন কোনো কাজ করি না, ভারী কাজ করি না যার মাধ্যমে আমার এই ব্যথাগুলো আসতে পারে, অথচ আমি সারা বছরই দেখি যে এই রকম বিভিন্ন রকম শরীরের ব্যথাতে আমি মানে কষ্ট পাই। এই যে ব্যথাগুলো, এই ব্যথাগুলোর পেছনে জেনে রাখুন প্রধান কারণ হচ্ছে কিন্তু ব্যাড পশ্চার। শুধু তাই নয়, আমাদের শরীরের যে ছোট বড় বিভিন্ন যে জয়েন্ট গুলো আছে, অর্থাৎ হাড়ের যে সন্ধি বা জয়েন্ট, সেই জয়েন্টের যে নর্মাল মুভমেন্ট সেগুলোও কিন্তু নষ্ট করে দিতে পারে, এবং দেখা যাচ্ছে যে অনেক কম বয়সেই এই জয়েন্টের যে স্ট্রাকচার সেগুলো নষ্ট হয়ে গিয়ে অস্টিওআর্থারাইটিস ডেভেলপ করছে, বা হাড়ের খুব স্বাভাবিক কিছু রোগ যেগুলো লাইফস্টাইল ডিজিজ সেগুলো অনেক কম বয়সেই চলে আসছে, সেটার পেছনে কিন্তু এই ব্যাড পশ্চার। তারপরে ধরুন ব্যাড পশ্চার দীর্ঘদিন ধরে মেনটেন করে চললে আপনার বডি ব্যালেন্স অনেকটা নষ্ট হতে পারে, এবং কারণে অকারণে আপনি যে কোনো সময় পড়ে যেতে পারেন। যেমন ধরুন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে মনে হলো যে শরীরটা যেন দুলে উঠলো, অথচ আপনার মাথা ঘোরেনি কিন্তু, অর্থাৎ ভার্টিগো হয়নি, বা আপনি হঠাৎ করে পড়ে গেলেন, কিভাবে পড়ে গেলেন আপনি নিজেও বুঝতে পারলেন না, অথচ হোঁচটও খাননি। মানে দেখা যাচ্ছে যে হঠাৎ হঠাৎ করে বডি ব্যালেন্সের প্রবলেম, এটা কিন্তু ব্যাড পশ্চার থেকে হতে পারে। এবং শুধু তাই নয়, ব্যাড পশ্চার কিন্তু আমাদের মেরুদণ্ডের ভেতর দিয়ে যে স্পাইনাল কর্ড গেছে, সেই স্পাইনাল কর্ড থেকে যে সমস্ত নার্ভ রুটগুলো বেরিয়েছে সেগুলোকেও কিন্তু ইনডিরেক্টলি ড্যামেজ করতে পারে অনেক কম বয়সেই। তাছাড়া ধরুন ব্যাড পশ্চার আমাদের যে ডাইজেশন অর্থাৎ পরিপাকতন্ত্র, খাবার দাবার যে হজম হচ্ছে, আমরা ডেইলি লাইফে যতবার খাচ্ছি, এই হজম ক্ষমতাকেও কিন্তু অনেকটা নেগেটিভলি এফেক্ট করতে পারে। শুধু তাই নয়, আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমাদের যে ফুসফুস বা লাংসের যে কার্যকারিতা সেটাও কিন্তু অনেকটা হ্যাম্পার্ড হতে পারে, অনেকটা নষ্ট হতে পারে এই ব্যাড পশ্চারের জন্য। আচ্ছা, এবারে বলি যে গুড পশ্চার আপনি মেনটেন করে চলতে পারলে তার এসেনশিয়াল বেনিফিট গুলো কি কি।
এক নম্বর হচ্ছে আপনি যদি গুড পশ্চার মেনটেন করে চলতে পারেন তাহলে আপনার কোমরে ব্যথা, ঘাড়ের ব্যথা, কাঁধে ব্যথা বা এই যে শরীরের যে স্বাভাবিক ব্যথা যন্ত্রণা যেগুলোর পেছনে নির্দিষ্ট কোনো কারণ বেশিরভাগ সময় খুঁজে পাওয়া যায় না, এই ব্যথাগুলো আপনাকে কখনোই কাবু করতে পারবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা। তারপরে হচ্ছে ধরুন আপনি অনেকক্ষণ ধরে বসে কম্পিউটারে কাজ করছেন বা মোবাইলে কাজ করছেন, বা আপনারা যারা অফিসে কাজ করেন কোনো ফাইলপত্র নিয়ে কাজ করছেন, একটানা অনেকক্ষণ ধরে বসে আছেন। এই বসে থাকলে কি হয় দেখবেন, অনেক সময় ঘাড়ের দিকে একটা ব্যথা হয়, একটা অস্বস্তি হয়, ঘাড়ে চাপ পড়ে। অনেকের আবার এই নেক প্রেশারের জন্য মাথাটা ধরে যায়, যেটাকে বলা হয় টেনশন হেডেক। এই টেনশন হেডেক মানে কিন্তু মেন্টাল স্ট্রেস বা টেনশন থেকে নয়, ঘাড়ের ওপর দীর্ঘক্ষণ প্রেশার পড়ার জন্য একটা মাথার যন্ত্রণা। এই যে টেনশন হেডেক, এটা থেকে কিন্তু আপনি সম্পূর্ণ মুক্ত হতে পারবেন যদি গুড পশ্চার মেনটেন করে চলেন। গুড পশ্চার মেনটেন করলে আপনার এনার্জি লেভেল দুর্দান্ত থাকবে। চট করে আপনি দুর্বলতা বা উইকনেস, লেথার্জি এই জিনিসগুলো আপনাকে কাবু করতে পারবে না। তাছাড়া ধরুন আমাদের বয়স বাড়ার সাথে সাথে শরীরের বিভিন্ন জয়েন্টের যে নর্মাল ক্ষয়টা, মানে এরোশন হয়ে যাওয়া, জয়েন্ট যে নষ্ট হয়ে যাওয়া প্রাকৃতিক নিয়মে স্বাভাবিকভাবেই হবে বয়স বাড়ার সাথে সাথে, সেগুলোও কিন্তু অনেক স্লো হয়ে যাবে। যেটা আপনার খুব তাড়াতাড়ি হচ্ছে সেটা অনেক ধীরে হবে, শুধুমাত্র এই গুড পশ্চার মেনটেন করার জন্য। তারপরে ধরুন আমাদের যে শ্বাস নেওয়ার যে ক্যাপাসিটি বা আমাদের ফুসফুসের যে ক্ষমতা, বয়স বাড়ার সাথে সেটা ধীরে ধীরে একটু একটু করে কমে, সেটাকেও কিন্তু খুব ভালোভাবে স্বাভাবিক রাখা যাবে দীর্ঘদিন, অনেক বেশি বয়স পর্যন্ত এই গুড পশ্চার মেনটেন করার জন্য। শুধু তাই নয়, আমাদের শরীরের ব্লাড সার্কুলেশন অর্থাৎ ধমনী, শিরা, উপশিরার মধ্যে দিয়ে যে রক্ত চলাচল, সেটা খুব ভালোভাবে মেনটেন্ড হয় গুড পশ্চার মেনটেন করার জন্য। শুধু তাই নয়, হার্টের স্বাস্থ্যও খুব ভালো বজায় থাকে। আমাদের ডাইজেস্টিভ পাওয়ার অর্থাৎ পরিপাকতন্ত্র, আমরা সারাদিনের যত যা খাচ্ছি, একটু আগেই যেটা বললাম, ঠিকঠাকভাবে খাবার আমাদের হজম করতেও কিন্তু এই গুড পশ্চার খুব ভালোভাবে সাহায্য করে। আবার ধরুন বয়স বাড়লে অনেক সময় আমরা কম বয়সেও দেখতে পাই একটা সমস্যা হয়, এই যে আমাদের দুপাশের মুখের দুপাশে কানের নিচে যে জয়েন্টটা থাকে, যেটাকে আমরা বলি টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। ধরুন অনেকের এরকম দেখা যায় যে আপনি খাবার খাচ্ছেন, খাবার চিবোচ্ছেন, কথা বলছেন, জোরে হাসছেন, এইরকম মানে কাজগুলোর সময় হঠাৎ করে মনে হলো এই জয়েন্টটা লক হয়ে গেল, কট করে শব্দ হলো, বা এই জায়গাটায় ব্যথা হচ্ছে। এই যে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের যে সমস্যা, এগুলোও কিন্তু দেখা যায় যে গুড পশ্চার মেনটেন করলে আপনাকে কখনোই অ্যাটাক করতে পারবে না, বা এই জায়গাগুলো খুব ভালোভাবে আপনি দীর্ঘদিন ধরে সুস্থ থাকতে পারবেন। আবার গবেষণার মাধ্যমে এটাও দেখা গেছে যে গুড পশ্চার মেনটেন করে যদি আপনার দৈনন্দিন জীবনকে আপনি মানে রান করাতে পারেন, তাহলে সেটা আপনার সেলফ কনফিডেন্স অর্থাৎ নিজের ওপর যে আত্মবিশ্বাস এবং আপনার যে মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপ, সেটাও কিন্তু অনেকটা কমিয়ে দিতে পারে। তার পেছনেও বিজ্ঞানসম্মত কারণ আছে। তা এইগুলো গেল গুড পশ্চার মেনটেন করে আপনি ডেইলি লাইফ চালাতে পারলে তার বেনিফিট, এবং যদি আপনি ব্যাড পশ্চার মেনটেন করে চলেন তাহলে তার কি কি নেগেটিভ এফেক্ট। এইবারে আমি আপনাদেরকে সবশেষ যে বিষয়টা নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করছি, সেটা হচ্ছে যে আপনি তিনটে খুব গুরুত্বপূর্ণ স্ট্যাটিক পশ্চার ঠিক কিভাবে মেনটেন করবেন। অর্থাৎ আপনি যখন এক জায়গায় বসে আছেন, অনেকক্ষণ ধরে বসে থাকুন বা আপনি 2-4 মিনিট বসে থাকুন, আপনি যখন এক জায়গায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন বা অল্প কিছু সময় দাঁড়িয়ে আছেন, বা আপনি যখন শুয়ে পড়ছেন ঘুমোতে যাবার সময়, এই তিনটে মেন যে আপনার স্থির অবস্থা, এই স্থির অবস্থাতে আপনার শরীরকে ঠিক কিভাবে রাখা উচিত যাতে আপনার গুড পশ্চার মেনটেন হবে এবং আপনি নিশ্চিতভাবে এই যে সমস্যাগুলোর কথা বললাম সেগুলো থেকে অনেক দূরে থাকতে পারবেন, অনেক বেশি বয়স পর্যন্ত সুস্থ থাকতে পারবেন। সেটা কিভাবে, চলুন দেখে নেওয়া যাক। প্রথম যে বিষয়টা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে, আপনি যখন বসে আছেন অর্থাৎ সিটিং পজিশনে আছেন, তখন আপনার শরীরের গুড পশ্চার কিভাবে মেনটেন করবেন। দেখুন, আমি ছবির মাধ্যমে এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, ছবিগুলো ভালো করে লক্ষ্য করুন। 1 নম্বর হচ্ছে, ধরুন আপনি দীর্ঘক্ষণ আপনার অফিসে কাজ করছেন চেয়ারে বসে, সকাল থেকে বিকেল পর্যন্ত। এই একটানা কখনোই বসে থাকবেন না,
মোটামুটি ধরুন আপনি 45 মিনিট থেকে 1 ঘন্টা বসে কাজ করুন, তারপর কম্পালসারি 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট একটু উঠে মানে পায়চারি করে আসুন, একটু হেঁটে আসুন, মানে আমি পজিশনটাকে চেঞ্জ করতে বলছি। 2 নম্বর হচ্ছে আপনি অনেকক্ষণ এক জায়গায় বসে আছেন, অবশ্যই মাঝে মাঝে ধরুন 20-25 মিনিট অন্তর অন্তর বডিটাকে একটু স্ট্রেচ করুন। এই স্ট্রেচ কেন করতে বলি না, একই জায়গায় বসে আপনি যখন কাজ করছেন তখন আপনার শরীরের ধরুন মেনলি পিঠের দিকে, ঘাড়ের দিকে, কোমরের দিকে বা কাঁধের দিকে এই জায়গায় যে সমস্ত মাংসপেশি অর্থাৎ মাসলস গুলো আছে সেগুলো কিন্তু স্টিফ হয়ে যায় একরকম ভাবে বেশিক্ষণ থাকলে। এই মাসল স্টিফনেস বা আমরা যেটাকে বলি মাসল টেনশন, এইটাকে ক্লিয়ার করার জন্য আপনি মাঝে মাঝে আপনার বডিটাকে একটু স্ট্রেচ করুন। এই স্ট্রেচ করলে অটোমেটিক্যালি আপনার মাসলস গুলো ঠিকঠাক ভাবে কাজ করবে এবং এটা কিন্তু অবশ্যই গুড পশ্চারের একটা এক্সাম্পল। তারপর 3 নম্বর হচ্ছে আপনি যখন চেয়ারে বসে আছেন তখন কোনো অবস্থাতেই আপনার পা দুটোকে এইরকম ভাবে ক্রস পজিশনে রাখবেন না, এটা কিন্তু ভেরি ব্যাড পশ্চার। তাহলে কিভাবে পাটা রাখতে হয়, আপনার পা দুটো অর্থাৎ পায়ের তলাটা ফ্লোরের সঙ্গে অবশ্যই টাচ করে রাখুন এবং আপনার যে অ্যাঙ্কেল বা গোড়ালিটা সেটা আপনার নি বা হাঁটু থেকে সামান্য একটু এগিয়ে রাখুন। ধরুন আপনি এমন জায়গায় বসে আছেন যে একটু উঁচুতে আপনার পাটা ঝুলে আছে, মানে ফ্লোরের সঙ্গে টাচ করে নেই, সেই রকম পজিশনে থাকলে অবশ্যই একটা ফুটরেস্ট ব্যবহার করুন যাতে পাটা সেই ফুটরেস্টের ওপরে থাকে। পাটাকে ঝুলিয়ে রাখবেন না বা ক্রস করে রাখবেন না। তারপর ধরুন 5 নম্বর হচ্ছে আপনার যে কাঁধ বা শোল্ডার সেটাকে সবসময় রিল্যাক্স রাখার চেষ্টা করুন বসে থাকা অবস্থায়। আমরা অনেক সময় কি করি, এরকম কুঁজো হয়ে ঝুঁকে বসি, এটা কিন্তু ভেরি ব্যাড পশ্চার, এটা কখনোই করবেন না। বা কাঁধটাকে এইরকম ভাবে সামনের দিকে গুটিয়ে রাখবেন না, মানে রাউন্ডেড শোল্ডার বলা হয়, এরকম ভাবে দীর্ঘক্ষণ বসে থাকবেন না। বা উল্টোটা, ধরুন আপনার শোল্ডারটাকে পেছনে আপনি এরকম ভাবে বেঁকিয়ে রয়েছেন বা পিঠটাকে এরকম ভাবে অনেকটাকে হেলিয়ে বসে রয়েছেন অনেকক্ষণ, এটা কখনোই করবেন না। চেষ্টা করবেন সবসময় মেরুদণ্ডটা সোজা করে বসতে এবং শোল্ডারটাকে খুব রিল্যাক্স রাখতে তার নিজের পজিশনে। তারপর 6 নম্বর ধরুন আপনার হাতটা, আপনি যখন চেয়ারে বসে রয়েছেন মেনলি, তখন এই যে এলবো আমাদের কোনোই যেটাকে বলি সেটাকে যতটা সম্ভব বডির কাছাকাছি রাখার চেষ্টা করুন এবং এলবোর যে এই বেন্ডটা, এই বেন্ডটাকে 90 ডিগ্রি থেকে 120 ডিগ্রির মধ্যে রাখুন। তাহলে কিন্তু আপনার এই এলবো জয়েন্ট বা কাঁধের জয়েন্টে কখনোই কোনো রকম ভাবে ব্যথা যন্ত্রণা বা এই জায়গার প্রবলেমগুলো চট করে আসবে না। এবং কখনোই হাতটাকে ঝুলিয়ে পাশে রেখে দেবেন না, চেষ্টা করবেন বডির ক্লোজ রেখে 90 to 120 ডিগ্রি বেন্ড করে এইভাবে রাখতে। আর 7 নম্বর হচ্ছে যে আপনি যদি চেয়ারে বসে থাকেন তাহলে অবশ্যই একটা ব্যাক সাপোর্ট রাখবেন। আপনার চেয়ারের পেছনে যদি সাপোর্ট থাকে তাহলে ঠিক আছে, যদি সাপোর্ট না থাকে তাহলে একটা মানে পাতলা টাইপের বালিশ বা কুশন বা এই ধরনের যে কোনো কিছু একটা ব্যাক রেস্ট রাখুন পেছনটাকে সাপোর্ট দেওয়ার জন্য। এই রকম সাপোর্ট দিয়ে আপনি যদি বসতে পারেন তাহলে আপনার স্পাইন বা মেরুদণ্ডের যে লোয়ার কার্ভেচার গুলো আছে তার যে সেই কার্ভেচারটা ঠিকঠাক ভাবে মেনটেন হয়। আর 8 নম্বর সব শেষ হচ্ছে আপনি যখন বসে থাকবেন তখন আপনার পায়ের যে থাইয়ের অংশটা এবং কোমরটা সেটা কিন্তু ফ্লোরের প্যারালালি থাকবে, মানে থাইটা যেন কোনো রকম ভাবে এরকম ইনক্লাইন্ড না থাকে, থাইটা কিন্তু প্যারালাল থাকবে ফ্লোরের, তাহলে বুঝবেন যে আপনি গুড পশ্চারে আছেন। তাহলে এই যে পয়েন্টগুলো বললাম এগুলো হচ্ছে গুড সিটিং পশ্চারের স্টেপস, যেগুলো নিশ্চয়ই আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। এবারে যে বিষয়টা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, সেটা অল্প বা বেশি সময় যাই হোক না কেন, সেই দাঁড়িয়ে থাকা অবস্থাতে আপনার শরীরের সঠিক পজিশন বা পশ্চার কিরকম হওয়া উচিত। দেখুন 1 নম্বর হচ্ছে আপনি যখন দাঁড়াবেন তখন অবশ্যই মেরুদণ্ড সোজা করে অর্থাৎ স্ট্রেট অবস্থায় দাঁড়াবেন। মানে আমি বলতে চাইছি কোনো একটা সাপোর্টে আপনি ডান দিক বা বাঁ দিকে হেলে দাঁড়িয়ে আছেন বা পেছনে দিকে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন এবং সেইভাবেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন, বা এরকম ভাবে মাঝে মাঝেই আপনি দাঁড়িয়ে থাকেন সামনে পেছনে পাশের দিকে, এই কোনো সাপোর্টে দাঁড়াবেন না, যে জায়গায় দাঁড়াবেন সেই জায়গায় চেষ্টা করবেন মেরুদণ্ড সোজা করে স্ট্রেট ভাবে দাঁড়ানোর।
যখন দাঁড়াবেন তখন আপনার স্টমাকটাকে, অর্থাৎ আমাদের যে পেটের অংশটাকে চেষ্টা করবেন একটু ভেতর দিকে ঢুকে দাঁড়ানোর। মানে আপনার ধরুন ভুঁড়ি বা পেটের অংশটা খুব স্বাভাবিকভাবে সামনের দিকে অনেকটা বেড়ে আছে, সেইভাবে না দাঁড়িয়ে চেষ্টা করবেন একটুখানি সেটাকে ভেতর দিকে টেনে নেওয়ার। এইভাবে যদি আপনি দাঁড়িয়ে থাকতে পারেন তাহলে আপনার কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমের মানে সেটা অনেক ভালো কাজ করে, বিশেষ করে আপনি যদি দীর্ঘক্ষণ একটা জায়গায় দাঁড়িয়ে থাকেন। তারপর যখন আপনি দাঁড়াবেন তখন অবশ্যই চেষ্টা করবেন আপনার শরীরের ওজনটা যেন বল অফ দ্য ফিট দিয়ে ম্যাক্সিমামটা ট্রান্সফার করে। পায়ের যে আঙুলগুলো সেই আঙুলের ঠিক নিচের যে অংশটা একটু মোটা অংশ, সেটাকে বলা হয় বল অফ দ্য ফিট। সবসময় চেষ্টা করবেন গোড়ালির ওপরে প্রেশারটা বেশি না দিয়ে ওই বল অফ দ্য ফিটের ওপরে বেশি প্রেশারটা দিতে। আপনারা ছবিটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি ঠিক কোন জায়গাটা বলতে চাইছি। এই বল অফ দ্য ফিটের ওপরে প্রেশার দিয়ে যদি আপনি বেশিক্ষণ দাঁড়াতে পারেন, মানে আপনার দাঁড়ানোর দরকার আছে, আপনাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এই পজিশনটাকে মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু আপনার গোড়ালির প্রবলেম চট করে আসবে না। যেটা অনেক কম বয়সে অনেকের ক্ষেত্রে দেখা যায় গোড়ালিতে হাড় বাড়ছে, ক্যালকেনিয়াল স্পার হচ্ছে, গোড়ালির ব্যথা হচ্ছে, গোড়ালি ফুলে যাচ্ছে, বা পায়ের পাতার তলাতে বিভিন্ন ব্যথা যন্ত্রণা, এই সমস্যাগুলো কিন্তু আপনাকে কখনোই সহজে অ্যাটাক করতে পারবে না। তারপরে যখন দাঁড়িয়ে থাকবেন তখন অবশ্যই হেডটাকে স্পাইনের সঙ্গে একটা লেভেলে রাখবেন। মাথাটাকে ডান দিকে বা বাঁ দিকে ঝুঁকিয়ে রাখা, সামনের দিকে ঝুঁকিয়ে রাখা, পেছন দিকে ঝুঁকিয়ে দাঁড়ানো, এইগুলো কখনোই করবেন না। সবসময় চেষ্টা করবেন মেরুদণ্ডের সঙ্গে হেড যেন একটাই লেভেলে থাকে, সেটা হচ্ছে গুড পশ্চার। তারপরে যখন আপনি দাঁড়াবেন তখন অবশ্যই হাত দুটোকে আপনার শরীরের পাশে স্বাভাবিকভাবে ন্যাচারালি ঝুলিয়ে রাখবেন। কোনো হাতের ওপর কোনো বিশেষ কোনো স্ট্রেস দিয়ে ঝুলিয়ে রাখবেন না, বা আপনি দাঁড়িয়ে আছেন হাতটা পাশের দিকে কোথাও একটা সাপোর্ট দিয়ে রয়েছেন, এই রকম ভাবে দীর্ঘক্ষণ দাঁড়াবেন না। আর আপনি যখন দাঁড়াবেন তখন আপনার পায়ের পাতা দুটো লক্ষ্য রাখবেন, আমাদের দুটো কাঁধের যে দূরত্ব, দুটো কাঁধের মধ্যে এই যে দূরত্ব, সেই দূরত্বটা যেন পায়ের পাতাতেও মেনটেন হয়। মানে দুটো পায়ের পাতার মধ্যে যে দূরত্বটা, এটা মেনটেন করতে পারলে সবচেয়ে ভালো। তাহলে এইগুলো হচ্ছে গুড স্ট্যান্ডিং পশ্চারের কিছু টিপস বা স্টেপস। এইবারে সবশেষে বলি যে আপনি যখন বিছানায় শুয়ে থাকেন ঘুমানোর সময়, বা হয়তো আপনি বিশ্রাম নিচ্ছেন, তখন শুয়ে থাকার সময়তে আপনার পারফেক্ট পশ্চার কিরকম হওয়া উচিত। যদি আপনি পাশ ফিরে শোন, মানে যেটাকে আমরা বলি সাইড স্লিপার্স, ডান পাশ ফিরে শুচ্ছেন বা বাঁ পাশ ফিরে শুচ্ছেন, তখন আপনার পা দুটোকে পুরোপুরি সোজা রাখবেন না, সামান্য একটু ওপর দিকে তুলে নিন। সেই ওপর দিকে তোলাটা কিন্তু বেশি নয়, সামান্য হবে। এবং আপনার দুটো হাঁটুর মাঝখানে একটা হালকা মানে পাতলা মতো বালিশ রাখুন, এবং সেই বালিশের সাপোর্টে আপনি শুয়ে থাকুন। এইটা কিন্তু হচ্ছে পাশ ফিরে শুয়ে থাকলে তার বেস্ট পশ্চার। কারণ আপনি পাটাকে সামান্য একটু গুটিয়ে, মানে নি জয়েন্টটাকে একটুখানি বেন্ড করে এবং দুটো নিয়ের মাঝখানে যদি একটা বালিশ রেখে শুতে পারেন, তাহলে কিন্তু আপনার কোমর এবং মেরুদণ্ডের যে নর্মাল কার্ভেচার গুলো, অ্যালাইনমেন্ট গুলো, এইগুলো ঠিকঠাক ভাবে বজায় থাকে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আপনি যদি ব্যাক স্লিপার্স হন, অর্থাৎ আপনি চিত হয়ে শুয়ে আছেন পিঠটাকে বিছানার দিকে রেখে, তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে আপনার হাঁটুর নিচে, দুটো পায়ের হাঁটুর নিচে একটা বালিশ রাখতে। এই মানে হাঁটুটা সামান্য উপরের দিকে উঠে থাকবে। এই রকম পশ্চারটাতে আপনি যদি মেনটেন করে শুতে পারেন, তাহলে জানবেন যে আপনার মেরুদণ্ডে যে লোয়ার ব্যাক কার্ভেচার, নিচের দিকে যে কার্ভেচারটা, সেটা কিন্তু ঠিকঠাক ভাবে মেনটেন্ড হয়। আর আমরা প্রত্যেকেই শোয়ার সময় বালিশ ব্যবহার করি। বালিশের একটা ব্যাপার বলি, যে বালিশটা এমন ব্যবহার করবেন যেটা কিন্তু খুব ফ্ল্যাট হবে না, যে একেবারেই বিছানার সাথে একসাথে রয়েছে, খুব পাতলা বালিশ সেটাও হবে না, আবার খুব উঁচুও যেন না হয়। বালিশটা এমন ব্যবহার করার চেষ্টা করুন যেটাতে আমাদের মাথা এবং মেরুদণ্ড একটা নিউট্রাল পজিশনে থাকে। হ্যাঁ, কোনোটাই যেন খুব বেশি উঠে থাকা বা খুব বেশি নিচে নেমে থাকা অবস্থায় যেন না থাকে, সেই ধরনের বালিশ ব্যবহার করুন। তাহলে এটা হচ্ছে শুয়ে থাকা অবস্থায় মানে পারফেক্ট পশ্চারের স্টেপস।
আর সবশেষ যে কথাটা বলে এই ভিডিওটা আমি বা আলোচনাটা আমি শেষ করব সেটা হচ্ছে শুয়ে থাকা অবস্থায় আপনি নির্দিষ্ট কিছু পশ্চার মেনটেন করতে পারলে আপনি বিশেষ কিছু রোগকে প্রিভেন্ট করতে পারবেন। আমি কয়েকটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল আপনাদের সামনে রাখছি। যেমন ধরুন, আপনার যদি নাক ডাকার অভ্যাস থাকে, ক্রনিক, আপনি মানে ঘুমিয়ে পড়লেই নাক ডাকেন, এরকম যদি আপনার অভ্যাস থাকে, তাহলে আপনি অবশ্যই পাশ ফিরে শোবেন। এবং কোন পাশ ফিরে? বাঁ পাশ ফিরে। এই বাঁ পাশ ফিরে শোয়ার যদি আপনি অভ্যাস রাখেন, এবং অবশ্যই আপনার হাঁটুর মাঝখানে একটা বালিশ রেখে, তাহলে আপনি দেখবেন এই নাক ডাকার যে সমস্যাটা সেটা ধীরে ধীরে কমে আসছে, এবং একটা সময় কিন্তু এটা সম্পূর্ণ চলে যেতে পারে, প্রোভাইডেড দ্যাট আপনার যদি নাকের ভেতরে কোনো প্রবলেম না থাকে। যেমন ধরুন, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, নাকের হাড় অনেকটা বাঁকা আছে, নাকের ভেতরে কোনো পলিপস আছে, এই ধরনের কোনো সার্জিক্যাল প্রবলেম নেই, তার সত্ত্বেও আপনার নাক ডাকার সমস্যা আছে, তাহলে এইভাবে শুয়ে চেষ্টা করে দেখুন, এই নাক ডাকার সমস্যা আপনার ধীরে ধীরে চলে যাবে। তারপর ধরুন, আপনার মানে নিয়মিত গ্যাস অম্বলের সমস্যা আছে, অ্যাসিড রিফ্লাক্স হয়, আপনি খাবার দাবার খেয়ে শুয়ে পড়লেই, বিশেষ করে রাত্রে আপনি মাঝরাত্রে দেখছেন যে ভীষণ অম্বল হয়ে গেল, বা রেগুলারই সকালে ঘুম থেকে ওঠার পরে ভীষণ রকম অ্যাসিডিটি হচ্ছে, অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে, তাহলে অবশ্যই আপনি সবসময় চেষ্টা করবেন বাঁ পাশ ফিরে শোয়ার। অর্থাৎ আমাদের বাঁ দিকে স্টমাকটা থাকে, ওই স্টমাকের দিকে পাশ ফিরে শোয়ার। তাহলে কি হয় যে আপনার স্টমাকের মধ্যে যে অ্যাসিড সিক্রেশনটা হয়েছে, সেই অ্যাসিড সিক্রেশনটা স্টমাকের লোয়ার পার্টের দিকে বেশি চলে যায়, এবং ওপরের দিকে যে রিফ্লাক্সটা, সেই রিফ্লাক্সটা অটোমেটিক্যালি কমে আসে। এবং এই বাঁ পাশ ফিরে শোয়ার আপনার অভ্যাস থাকলে অ্যাসিড রিফ্লাক্স এবং অ্যাসিডিটির টেন্ডেন্সি আপনার ধীরে ধীরে কমে আসবে। আবার আরেকটা উদাহরণ দিই, যদি ধরুন আপনার কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা, এই ধরনের সমস্যাতে আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন, যদি আপনি পাশ ফিরে শোন, তাহলে অবশ্যই আপনার হাঁটুর মাঝখানে একটা বালিশ রাখবেন, আর আপনি চিত হয়েও শুতে পারেন। চিত হয়েও শুলে আপনি দুটো হাঁটুর তলাতে একটা বালিশ রাখবেন, যেটা আমি আগে বললাম। এই বালিশ রেখে, হাঁটুর মাঝখানে বালিশ রেখে পাশ ফিরে বা চিত হয়ে যে কোনো রকম ভাবে আপনি শোন না কেন, এটাতে যদি আপনি অভ্যস্ত হতে পারেন, আপনার ঘাড়ের ব্যথা এবং কোমরের ব্যথা বিনা ওষুধেই দেখবেন 60 থেকে 70% কমে গেছে, যাদের এই ধরনের পেনের টেন্ডেন্সি আছে। আর এইরকম ভাবে শুতে যদি আপনি অভ্যস্ত হন, তাহলে আমি যাদের অল্প বয়স তাদের কথা বলছি, তারা কিন্তু চট করে এই কোমরে ব্যথা, ঘাড়ের ব্যথা, পিঠে ব্যথা এগুলোতে কখনোই আক্রান্ত হবেন না। আর একটা 4 নম্বর সব শেষ বলি, আপনাদের যদি হার্টের কোনো প্রবলেম থাকে, তাহলে অবশ্যই চেষ্টা করবেন ডান পাশ ফিরে শোয়ার। ডান পাশ ফিরে আপনার যদি নিয়মিত শোবার অভ্যাস থাকে, এটাকে যদি একটু অভ্যাসে পরিণত করতে পারেন, তাহলে সেটা হার্টের ওপর প্রেশার কম দেয়। এবং যারা অলরেডি বিভিন্ন রকম হার্ট ডিজিজে সাফার করছেন, তাদের জন্য এটা কিন্তু ভেরি বেনিফিশিয়াল। তাহলে এগুলো কতগুলো আমি এক্সাম্পল বললাম, এই এক্সাম্পলগুলোর মাধ্যমে মানে আপনারা বেশ কিছু কমন ডিসঅর্ডার্সকে শুধুমাত্র এই শোয়ার সময় গুড পশ্চারটা মেনটেন করে এটাকে প্রিভেন্ট এবং কন্ট্রোল দুটোই করতে পারেন। যাই হোক, এই পর্যন্ত আমার আজকে এই আলোচনা। তাহলে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং গুড পশ্চার মেনটেন করে হেলদি থাকুন। নমস্কার।